আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে কারা। স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবে আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে কারা। এর আগে আমি একটু কথা বলি যে আমরা দেখছি যে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য আন্দোলন করছে এবং সময়সীমাও বেঁধে দিচ্ছে, এবং আমরা দেখছি যে সেই তাদের দাবির কাছে সরকারও এক ধরনের আত্মসমর্পণ করছে। তুষারের কাছে আমি জানতে চাই যে আসলে এই অবস্থা কেন? আপনাকে ধন্যবাদ। এই অবস্থার অনেক যেমন একটা বৃহত্তর প্রেক্ষাপট আছে, মানে যেটা গত ৭-৮ মাস এই গণঅভ্যুত্থানের পরপর সৃষ্টি হয়েছে, আর রিসেন্ট কিছু ডেভেলপমেন্টও আছে। সবটা মিলিয়ে এই অবস্থাটা অন্তত আমার কাছে সেরকম মনে হয়। আপনার এই যে এখন যে সচিবালয়ে যে একটা অস্থিতিশীলতা, তারা তো পরিষ্কারভাবে চাকরিবিধি লঙ্ঘন করছেন। এরা তো তারাই যারা ৩ অগাস্টে কালো বেশ ধারণ করে সম্পূর্ণভাবে নিজেদের এখতিয়ারের বাইরে এসে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছিলেন। আজকে যখন তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে আনার চেষ্টা হচ্ছে, সরকারি চাকরি আইন ২০১৮কে সংশোধন করে ২৫ অধ্যাদেশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে আপনি যদি আপনার সাংবিধানিক যে যতটুকু দায়িত্ব তার বাইরে যান, যদি আপনি আইনের ব্যত্যয় ঘটান, যদি আপনার বিরুদ্ধে দুর্নীতি থাকে, এই সমস্ত কারণে সরকার আপনাকে অব্যাহতি দিতে পারবে বা শাস্তি দিতে পারবে। এইটার বিরোধিতা করছেন তারা। এটার কোনো মানে আমার কাছে কিন্তু নজিরবিহীন। আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে একটা উছিলা খুঁজতেছিলেন যে কিভাবে তারা আবারও সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলবেন কিংবা প্রশাসনে আবারও একটা অস্থিতিশীলতা তৈরি করবে। তারা কিন্তু ৫ তারিখের পর থেকে অনেকবার চেষ্টা করেছে, এখন আবার নতুন ফরম্যাটে এই চেষ্টাটা করছে। এবং একই সময় এনবিআর সংস্কার তারা করতে দেবে না এবং আমলাদেরকেও জবাবদিহির আওতায় আনতে দেবে না। আবার বন্দর একেবারে অচল হয়ে পড়ে আছে। এই সমস্ত কিছু আসলে আমার কাছে মনে হয় যে এই গভর্নমেন্ট যখন সংস্কারের প্রশ্নে নিজেদের একটা শক্ত অবস্থান দেখিয়েছে যে আমরা সংস্কারটা করব, এবং প্রধান উপদেষ্টার সর্বশেষ যে বিবৃতি, প্রধান উপদেষ্টার যে ২-৩ দিন আগের, সেখানে তারা বলেছেন যে কারা কারা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা তাদের কাছে জনসম্মুখে তাদের নাম প্রকাশ করব। এইটা বলার পরেই এটা আমার কাছে মনে হচ্ছে গত ৭-৮ মাস যাবত এই সরকার যেভাবে কাজ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি ফার্ম অবস্থান এটা। এই ফার্ম অবস্থানটা নেওয়াতেই অনেকের ধরেন যারা এখনও তলে তলে আওয়ামী লীগের প্রতি তাদের একটা প্রেম রয়ে গেছে কিংবা অনুরাগ রয়ে গেছে, এরা হচ্ছে নানাভাবে এই কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে। এখন সরকারি দায়িত্ব হচ্ছে যে এই আন্দোলনের কি শুধুই এই কর্মচারীরা নামছেন নাকি এর পেছনে আরও কোনো বৃহত্তর রাজনৈতিক প্লট আছে, এটা বের করা। এবং এটা জনসম্মুখে তারা বলেছেন। আমি মনে করি তাদেরকে এখন এটা বের করতে হবে যে কারা কারা নেতৃত্ব দিচ্ছে বা কারা কারা ইন্ধন দিচ্ছে, কারা দেশকে আসলে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, এগুলো আমাদের জানার অধিকার আছে মানে রাজনৈতিক দল হিসেবে কিংবা মানে জনগণ হিসেবেও আমরা এটা জানতে চাই। তো এইটা আমি মনে করি যে সরকার এই উদ্যোগটা নেবে। কিন্তু আমি যেটি বলছিলাম যে সরকারের অনেক সময় দেখি যে ওই যেটি বলছিলাম যে আত্মসমর্পণ করে বা দাবি দাবা মেনে নেওয়া, সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, সেই বিষয়গুলো আমরা দেখছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সরকারের নমনীয়তা আছে, এবং নমনীয়তা আছে বলেই অনেক ক্ষেত্রে মব হয়েছে এবং অনেক ক্ষেত্রে অনেক আন্দোলন আপনার যেটা আসলে কোনো মেরিট নাই, এই ধরনের আন্দোলনও সরকার দিনের পর দিন রাস্তা অচল করে এই ধরনের আন্দোলন হয়েছে। এবং সরকার ডায়ালগের নামে কোনো ধরনের তাদেরকে মানে জনস্বার্থ রক্ষা, জনশৃঙ্খলা রক্ষার্থে কিন্তু আপনাকে অনেক সময় ব্যবস্থা নিতে হয়। এটাও এই সরকার নেয় নাই। না নেওয়ার কারণে এটা ধরেন অনেক দিন পরে এসে এখন সবারই একটা মানে দাবি দেওয়ার ব্যাপার হয়ে গেছে, সবাই বায়না ধরছে, সবাই নানা ধরনের জিনিস নিয়ে রাস্তায় নেমে পড়ছে। সরকারের উচিত নাম দাবি তুললেই হয়ে যায় বিষয়টা এরকম। হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে দাবি তুললেই মানে দাবির মুখে অনেক কিছু সরকার মেনে নিচ্ছে, এগুলোর কারণে আবার অন্যরা সুযোগ নিচ্ছে। তো এটা আমি মনে করি যে এই সরকারের মেজর যেগুলো এখনো মানে ঠিক করার মানে রিফিক্স করার বিষয় আছে, নিজেদের বৈধ কর্তৃত্বকে প্রতিষ্ঠা করতে তো হয়, সেটা করার ক্ষেত্রে যেগুলো ক্ষেত্রে তাদের এখনো অনেক বেশি কাজ করা আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা যে আমি দাবির মেরিট দেখব। মানে এমন না যে আমাকে তোপের মুখে আমাকে একটা জিনিস মেনে নিতে হবে, দাবিটার মেরিট আছে কিনা, এটার সাথে জনগণের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, নাকি এটা কোনো একটা ছোট কোনো গোষ্ঠীর দাবি, হ্যাঁ এটা তাদের কোনো এজেন্ডা, এগুলো সরকারকে দেখা উচিত। তাহলেই আমার মনে হয় যে আর সমস্যা হবে না। জি, আজিজ ভাইয়ের কাছে আসতে চাই, আপনার কাছেও একই প্রশ্ন যে আসলে এই অবস্থাটা কেন, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এটার আমার কাছে যেটা মনে হয়, ধরেন এই সরকারটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের রাজনৈতিক দল ছিল না। এখন রাজনৈতিক দল বলা হয় যে মোটামুটি যে আগের যে ছাত্ররা যে এনসিপি করেছে সেটা মোটামুটি চিন্তার কাছাকাছি। কিন্তু প্রথম দিকে যে একটা স্ট্যাটিস্টিক বেরোয়েছে ২৫০-র মতো আন্দোলন হয়েছে ৮ মাসে। হ্যাঁ, সেই আন্দোলনগুলো যে পিকে উঠেছে সেসব দুটো কারণ আছে। একটা, এই সরকারের কোনো দল ছিল না। ২, পুলিশ ট্রমাটাইজ ছিল, পুলিশ অ্যাক্টিভ ছিল না।
তিন হচ্ছে সব জায়গায় আমাদের দেশে সব অর্গানাইজেশনে সেখানে বড় হোক ছোট হোক দলের সমর্থক আছে। তো এখন ধরেন একটা বড় দল কিন্তু 5ই আগস্ট পালিয়ে গেছে, তো তাদের সমর্থকরা আছে না, তো তারা তো এই সুযোগে আন্দোলন করতে চায়। আর আর সরকারও অ্যাসেপ্ট করে নেই। ধরেন উদাহরণ দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা হলো 3-4 দিন আগে। আন্দোলনে আলোচনায় বসলে কি হতো? ব্যক্তিগতভাবে আমি তো মনে করি ওই যে 4 দফা ছিল 4 দফাই মেনেছে। আমি কিন্তু এই সরকারের এই মানার ক্ষেত্রে আপত্তি আছে, আমার ঘোরতর আপত্তি। আমিও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আপনি বলেন তো দেখি, ওই বিশ্ববিদ্যালয়টা তো আবাসিক বিশ্ববিদ্যালয়। কোন জায়গাটা আপনার আপত্তি আছে? আপত্তি ওটি বলছি, ওইটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় নয়। যে ভর্তি হয়েছে সে ওটা বুঝেই ভর্তি হয়েছে। এখন আন্দোলনের ভিতরে একটা ছিল 70% আবাসিক ভাতা দিতে হবে। কোথার থেকে দিবে অন্তর্বর্তীকালীন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার টাকার কোষাগার কোথায়? এই সরকার তো একটা সময়ের জন্য এটা অনুমোদন দিয়ে গেছে। এখন ধরেন পরে নির্বাচিত সরকারই আছে, হ্যাঁ, তাদেরকে তখন টানতে হবে। 1, 2 হলো ধরেন বুড়িগঙ্গার ওপারে এটার একটা নতুন প্রজেক্ট হয়েছে। তাদের দাবি ছিল এই প্রজেক্ট একটাকে অনুমোদন দিতে হবে এবং দ্রুত কাজ সমাপ্ত করতে হবে। এখানে সমাধানটা করছে যে কাজ শুরু করব। এখন আপনি বলেন এই একটাকে একটা বিশ্ববিদ্যালয় যে প্রজেক্ট সাবমিট করছে, এখানে কয়েকশো কোটি টাকা দরকার। এই টাকা কোত্থেকে পাবে? হঠাৎ করেই তো কোনো, এমনকি অন্য সরকার ইলেকশন করে আসলে হঠাৎ করে পাবে না। এখন কাজ শুরুতে একটা ইটের ভিত্তি স্থাপন করলেও কাজ হয়, শুরু হয়। তার মানে হচ্ছে এটার সমাধান হলো না। অর্থাৎ যে কোনো সময় তাদের এক্সপেকটেশন ফুলফিল না হলেই আবার আন্দোলন নামবে। আর কিন্তু মানুষের জনমনে ধারণা হলো যে আন্দোলন করলেই তো দাবি আদায় হয়। এখন ওইটা দেখেও আর একটা হচ্ছে যে সবাই এই সময় সরকার যেহেতু আন্দোলন করলেই দাবি মানে, যেমন ধরেন এই যে প্রধান উপদেষ্টা নিজেই বলেছে, ইউটিউবেও পাবেন, যে এই সরকার কোনো দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। অথচ আপনারা দেখেন ওখানে আপনার এনসিপির এক নেতা থাকলো, পিছনে আপনার কয়েকটি দল আসলো, তারা দাবি করলো, ঘন্টা মেপে দিল, দাবি আদায় হয়ে গেল, এক্সিকিউটিভ অর্ডারে বাতিল হয়ে গেল। তো এই যে বড় বড় এগুলো তো কঠিন দাবি, তাই না? কিন্তু অন্য দলগুলি কিন্তু সবার বিচার চাইছে। আমিও বলছি বিচার করলে যাকে ধরে তারই 1000 কোটি, বিচার করলেই তো আওয়ামী লীগ শেষ হয়ে যায়। তখন পর্যন্ত একটা বিচারের চার্জশিট দিতে পারে নাই 8 মাস। এখন একটা বিচারের চার্জশিট দিল একটাতে। তো এত স্লো গেলে কেমনে হবে বলেন? এই জন্যেই আমার মনে হচ্ছে এটা একটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে সরকারের ইনঅ্যাকশন, সরকারের কোনটা আগে কখন কি করতে হবে বুঝতে না পারা, এবং দাবি সহজভাবে মেনে নেওয়া। এবং সবগুলো আন্দোলনের প্রথম দিকে দেখেন ছাত্রের আধিক্য ছিল, যার ফলে ওই দেখা দেখি এটাকে একটা মব আকারের হয়েছে। আগে যে আন্দোলনগুলো হয়েছে মব আকারের হয়েছে, যার ফলে সব আন্দোলনগুলো ওই চেহারা ধারণ করে। এখন ধরেন সচিবালয় অলমোস্ট বলেন তারা সরকারি কর্মচারী। তুষার ঠিকই বলেছে, আইনে যদি যান তাহলে তো এটা তাদের এটা পারে না, স্ট্রাইক করতে পারে না, অথচ অচল করে রাখছে, বন্দি করে রাখছে। হ্যাঁ, তারা মনে করে দাবি করলেই অচল করলে। এখানে দুটো ঘটনা, ওইখানে কমপক্ষে 50% পাবেন যে ওই আওয়ামী লীগের সমর্থক আছে, তারা তো আন্দোলন জিয়েই রাখতে চাইবে, তাই না? এদিকে সরকার তো পরিস্থিতিটা এমন করছে যে এখনো দেখেন 8টা থেকে 10টা আন্দোলন চলমান আছে। হ্যাঁ, আন্দোলন আসলে অনেকগুলোই আন্দোলন এই মুহূর্তে চলছে। আজকে বিএনপি নেতারা একটি কথা বলেছেন যে 10 মাস পর বিচারের কথা বলে নির্বাচন কেন পেছানো হচ্ছে। আরেকটি কথা বলছে যে বিচার করা সরকারের কাজ নয়, তারপরেও তারা বিচারের কাজগুলি করছে, সংস্কারের কাজও করছে। তাহলে নির্বাচন দিতে সমস্যা কোথায়, এই প্রশ্নটি তুলেছেন। আপনি কি মনে করেন আসলে? না, এই সরকার নির্বাচন প্রশ্নে যে কথাটা শুরুর থেকে বলে এসেছে, আমি এর মধ্যে কোনো ব্যত্যয় দেখি নাই। সরকারের একই ধরনের কথা বলেছে। বিএনপি কনভিন্সড হচ্ছে না, এটা তাদের রাজনৈতিক অবস্থান বলে আমি মনে করি। এই সরকার বলেছে যে আমরা সংস্কারগুলো করব, জুলাই চার্টারটা হবে। এবং গতকালকে আপনি দেখতে পেলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি বললেন যে এই বিষয়ে ঐক্যমত্য আছে, এই বিষয়ে ঐক্যমত্য নাই,
বা যে সকল বিষয় ঐক্যমত্য আছে সেটা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত আছে, এগুলো আমরা সর্ট আউট করবো দ্বিতীয় পর্বের আলোচনায়। তো আমি যেটা অনুমান করি যে তারা জুলাই মাসে জুলাই চার্টারটা করতে চান। জুলাই চার্টারটা করার আগে আপনি কোনোভাবেই মানে এখন যেটা আছে যে আপনি কখন নির্বাচন করবেন, কোন সময়ে, ডিসেম্বর থেকে জুন, এটা কিন্তু বারবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। জুলাই চার্টারে হয়ে গেলে তখন আপনি আরও, কারণ জুলাই চার্টারে সবাই তো ঐক্যমত্য হতে হবে, কমিটমেন্ট করতে হবে, এর আগেই তো আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারেন না। তফসিলের আগে তো বাংলাদেশে সাধারণত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় না। তো এখন এইটা তারা তাদের জায়গা থেকে বলছে, কিন্তু আমি মনে করি যে সরকার জুলাই মাসের মধ্যে যে কোনোভাবেই হোক তাকে চার্টারটা করতে হবে এবং চার্টারের ভিত্তিতে নির্বাচনের একটা একদম স্পেসিফিক মাস হয়তো আমরা জানতে পারবো। তো আমি নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা দেখি না, কিন্তু যেটা অনিশ্চিত হয়ে পড়ছে সেটা হচ্ছে সংস্কার। কিন্তু সংস্কার ছাড়া একটা যেন তেন নির্বাচন যদি হয়ে যায়, মানে স্রেফ একটা দল বা ক্ষমতা হস্তান্তর করার উদ্দেশ্যে একটা আমি নির্বাচন একটা দিয়ে দিলাম, তাহলে তারা এই গণ অভ্যুত্থানের পরে যেটা প্রধান উপদেষ্টা বললেন যে তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করতে চান, সেটা তো আর হবে না। সংস্কার না করে বাংলাদেশে নির্বাচনটা ভালো নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। সংস্কারই হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ভিত্তি। এই কারণে ইসি পুনর্গঠন, সংস্কার, আরও কতগুলো বিষয় আছে যেগুলো এই যে মাসগুলো, সামনের 2-3 মাস এর মধ্যে সেট করা সম্ভব হবে, তার ভিত্তিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে তো আমি কোনো অস্পষ্টতা দেখি না। আর বিচারের প্রশ্নটা তো এটা ঠিক, বিচার তো করবে বিচার বিভাগ, সেটা বিচার চলতে থাকুক, কিন্তু কিছু দৃশ্যমান বড় কিছু বিচারের প্রশ্নে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আছে। মানে রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করতে হবে সরকারকে যে এই বিচারগুলো, যেগুলো প্রধান আসামি যারা, তাদের বিচারটা এভাবে হয়ে যাবে এবং রায় তাদের হবে, এবং তাদেরকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, যেটা ওই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ থাকলে তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। এই প্রশ্নগুলোতে রাজনৈতিক দলের সাথে সরকারের একটা বোঝাপড়া দরকার। তারপর বিচার তো বিচারের মতো করে চলতেই পারবে। জি, আজিজ ভাইয়ের কাছেও একই বিষয় জানতে চাই, আসলে যে নির্বাচনের ব্যাপারে এত সমস্যা কেন? সমস্যা হচ্ছে সরকার চালালে কথা ঠিক রাখতে হবে। একবার কথা বলে ফেললে এটা গুলির মতো হয়ে যায়। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব, একমত না হলেও আমরা নির্বাচনে যাব। আমরা ওয়েবসাইটে সব দিয়ে দেব, কে কোথায় এগ্রি করছে, কোথায় করছে, সেটা জনগণ দেখবে। তো এখন ধরেন আলোচনা শেষ, আবার ঐক্যমত্য কমিশন করছে, সবগুলো নিয়ে করছে, এখন ওইটার অর্থ শেষ। হ্যাঁ, এখন জুলাই চার্টার করবে। চার্টার তো মোটামুটিভাবে যার যা প্রশ্ন একবার দিছে সব জমা দিয়ে দিছে সব পার্টি, এবং এরপরেও যে এখন দেখা হচ্ছে এই ইদানিং দেখা, আমার কাছে যেটা মিডিয়ার মাধ্যমে দেখতেছি, যার যার জায়গায় শেষ ঠিক করতেছে। আর সবাই যদি একমত হয়ে যায় তাহলে তো পার্টি একটা হয়, তাহলে তো মতবিরোধ তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, মতবিরোধ তো থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে দেশে গণতান্ত্রিক চর্চাটার অভাব। গণতান্ত্রিক চর্চা, ধরেন ব্রিটেনে আমরা তো ওয়েস্টমিনস্টার সিস্টেম, আমরা গণতন্ত্র, ওখানে রাজাও আছে, রাজা কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল, সরকার ভেঙে দিতে পারে। রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, ও দেশের প্রেসিডেন্ট, রুলিং পার্টির যে প্রেসিডেন্ট হয় সেই প্রধানমন্ত্রীও থাকে, তাদের তো সমস্যা হয় না, এবং লিখিত কনস্টিটিউশনও নেই। আর আমরা এত লিখিত পিলিত এত কিছু করি, আমরা কেউ মানি না। এরশাদের সময় 3 জোটের রূপরেখা ছিল না, ওটা আমি লিখেছি আবার নতুন করে, কেউ তো মানে না, ও আগে মানে নেই, আমি আগে মানি না। ওটাও তো লিখিত, জনগণের কাছে কমিটমেন্ট ছিল, মানে নাই তো। ওইটাও যদি অনুসরণ করতো তাহলেও কিন্তু এরা আজকে জুলাই চার্টার এইগুলো কথাগুলো উঠতো না। হ্যাঁ, ওখানে তো ছিল, তো মানে নাই তো কেউ। তো এখন যে চার্টারটা করা হবে এটাও যে মানবে, এটার নিশ্চয়তা কি? ধরেন শাহাবুদ্দিনের সময় 21 থেকে 22টার আপনার সংস্কার প্রস্তাব ছিল, একটাও বাস্তবায়ন হয়নি। 29টা। 1/11-এর সময় 120-22টা ছিল। আওয়ামী লীগ বিএনপিতে তো তোলফাড়, নেতারা সব আউট হয়ে গেছে না, তার একটাও বাস্তবায়ন হয়নি, একটাও হয় নাই। এরশাদের সময় ছিল, হয় নাই তো। তো এই জন্যে বলছি যে আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চাটা যতক্ষণ না হবে এবং রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র অনুশীলন না করবে এবং গণতান্ত্রিক নর্মসকে অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার ধারণা এই সংস্কারের লিখিত পরিত করে ফাইনালি লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। আর এখন যে জায়গায় আসছে সেখানে ধরেন আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এখন প্রায় 10 মাসে পড়লো, 10 মাসে আমার কাছে মনে হয় যে অনেকগুলো সমস্যা কিন্তু দাঁড়ায় গেছে। এক, দেশে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না,
তারপরে ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে 3.3% জিডিপি গ্রোথ হবে। এটার অর্থটা কি? 3.3 মানে কিন্তু আমাদের দুর্ভিক্ষের কাছাকাছি থাকবো। আবার আমাদের এই সরকার উন্নয়নশীল দেশের জন্য অ্যাকসেপ্ট প্রস্তাব আওয়ামী লীগ সরকার করে গেছিল, সেটা অ্যাকসেপ্ট করছে। তার মানে জিএসপি সুবিধা পাবো না এবং সব লোন টোনের ইন্টারেস্ট বেড়ে যাবে। তারপরে ইএন ভিত্তিক লোন নিচে $7.5 বিলিয়ন। এটা এখন ইএন ডলারের দাম বাড়াতে, ইএনের দাম বাড়াতে এখন এটা 12 বিলিয়ন ডলার হয়ে গেছে। ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা নাই, হ্যাঁ, সব স্থবির। একমাত্র প্রবাসী আয়, একমাত্র প্রবাসী আয়ের উপরে এটা আসতেছে, এটা বাড়তেইছে। এই ঈদের ভিতরে যেমন আরও বাড়বে। তো একমাত্র প্রবাসী আয় দিয়ে তো দেশ ধরে রাখা যাবে না, এর বিনিয়োগ হতে হবে। এই জন্যই বলছি যে এখন যেভাবে হোক, যেহেতু সংস্কারের সব একমত হবে না, আমার বক্তব্য হচ্ছে যে মিনিমাম রাজনৈতিক দলগুলো অ্যাটিটিউড তো বোঝা যাচ্ছে, মিনিমাম একটা নিরপেক্ষ নির্বাচন, এবং নির্বাচনের যত বছরের টার্ম হয়, 4 হোক 5 বছর হোক, পূরণ হওয়ার সাথে সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। এটা একটা বাইন্ডিংস, কড়া বাইন্ডিংস করতে হবে যে নির্বাচন নিরপেক্ষ এবং 5 বছর পরে যে নির্বাচন হবে ক্ষমতা হস্তান্তর। তাহলেও হয়তো জনগণ আস্তে 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 আস্তে, ধরেন ফেসিবাদ স্বৈরাচার হলে হয়তো সে ভোট পাবে না। এইভাবেই আস্তে আস্তে ওয়ান স্টকে আইন করে আমাদের রাজনীতিবিদদেরকে কোনো বাইন্ডিংসে আনা যাবে, আমার কাছে এটা মনে হয় না। জি, নির্বাচন নিয়ে আসলে কারোরই কোনো দ্বিমত নেই। নির্বাচন কেউ আগে চাইছে, কেউ সংস্কার, নির্বাচনের আগে কিছু বিষয় আছে সেইগুলো নিশ্চিত করার কথা বলছে। আমি একটু দেখতে চাই মৌলিক সংস্কার নিয়ে আসলে কিছু মতবিরোধ রয়ে গেছে, সেই জিনিসগুলো আমি একটু দেখতে চাই। নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা একমত আছে যে কিভাবে নির্বাচনটা হবে। এখানে জামায়াতের একটি মতবিরোধ আছে, জামায়াত বলছে সংখ্যানুপাতে নির্বাচন হবে। আরেকটি বিষয়ে একটি বিল দেখছি 3 দলের মধ্যে, বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে একটি বিল আছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ তারা কেউই চান না। আরেকটি বিষয় আছে যে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, এটি বিএনপির সঙ্গে এনসিপি এবং জামায়াতের একটি মতবিরোধ আছে। বিএনপি বলছে পরের সংসদে এটি সিদ্ধান্ত হবে, জামায়াত বলছে গণভোট এবং এনসিপি বলছে গণপরিষদ। এছাড়া আর বেশ কিছু বিষয় আছে যেটির সঙ্গে বিএনপি এবং এনসিপি বা জামায়াতের একটি মতবিরোধ রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি তুষারের কাছে জানতে চাই, এই খুব স্ট্রং একটি অপোজিশন দেখছি, এখানে আসলে কিভাবে সম্ভব হবে ঐক্যমত্যে পৌঁছানো? কাউকে না কাউকে নিশ্চয়ই একটা জায়গায় ছাড় দিতে হবে। রাইট, এই যে চারটার কথা আপনি বললেন, এটাই কিন্তু মেজর সংস্কারগুলো কিন্তু এইগুলোই, মানে যেগুলো না করলে উপরি আপনি আরো যত সংস্কারই করেন একটা ধরে রাখা যাবে না। যে ভাই একটু আগে বললেন, এটা কিন্তু সত্যি 3 জোটের রূপরেখা আমরা করতে পারলাম না, শুধু রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থাতে আসা হয়েছে, এর বাইরে আর কোনোটাই বাস্তবায়ন হয় নাই। 29টা টাস্কফোর্স হয়েছিল। তাহলে এখন সংস্কারের পেছনে বিবেচনাটা কি? বিবেচনাটা হচ্ছে যে আপনি আর সাংবিধানিকভাবে কিংবা ক্ষমতার দিক থেকে একটা মানে একজন ব্যক্তিকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে দিবেন না। এইটার জন্য আপনাকে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে হবে। সেইখানে হচ্ছে আপনার, আমরা বলছি যে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে করতে হবে, কিংবা জামায়াত ইসলামের হলো গণভোট। মূল কথাটা হচ্ছে যে এই আগামী নির্বাচনটা হবে সংস্কারের ভিত্তিতে। নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে না, কারণ তারা করতে পারে না আসলে। কারণ নির্বাচিত সরকার হচ্ছে এই বিদ্যমান যে সংবিধানটা আছে তার ভিত্তিতে গঠিত হবে একটা সরকার হবে। তো আপনি বিদ্যমান সংবিধানের অধীনে যখন একটা সংসদ গঠন করবেন, সেখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে সংশোধনী। আর সংশোধনীর সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে, 18টা হয়েছে, 19 নাম্বার সংশোধনীর জন্য কিন্তু এত কিছু হচ্ছে না। সংশোধনী সমস্যা হচ্ছে যদি আদালত মনে করে এটা কনস্টিটিউশন, যেটার কারেন্ট কনস্টিটিউশন, এটার মূল এসেন্সের বিরোধী বা সাংঘর্ষিক, অসাংবিধানিক, তখন সে রায় দিতে পারে যে এই সংশোধনীটা বাতিল হবে, কিংবা তারও পরবর্তী সংসদে সে আবার 2/3 থাকলে সে আগেরটা বাতিল করে দিতে পারে। এটা তো ইতিহাস তো অনেকবার আছে বাংলাদেশে। এই কারণে আপনি শুধুমাত্র সংশোধনী করে এই সমস্যার সমাধান হবে না। এই জন্য মেজর সংস্কারের কথা বলা হচ্ছে যে এই সংস্কারের ভিত্তিতেই আপনার সংবিধানটা একটা নতুন অবস্থায় দাঁড়াবে। সেটা বিদ্যমান সংবিধানও হতে পারে, নতুন অবস্থায় দাঁড়াবে, কিংবা নতুন একটা পুনর্লিখিত সংবিধানও হতে পারে। যাই হোক, এটা একটা নতুন অবস্থা হবে। আদালতের বিচারের ভিত্তি হবে ওই সংবিধান, এবং সংসদও চলবে ওইটারই ভিত্তিতে। তারা আর ফলে এটাকে আন্ডু করতে পারবে না। ওই যে চেঞ্জগুলো আপনি এখন আনছেন এটাকে আন্ডু করতে পারবে না। এইটাই হচ্ছে মূল বিবেচনা। এই জন্যই বলা হচ্ছে যে নির্বাচনের আগে করতে হবে। নির্বাচনের আগে এখন আমরা গণপরিষদের কথা বলেছি যে আপনি নির্বাচনটার মধ্যে দিয়ে যারা গঠিত হবে, যারা যাবে ক্ষমতায়, তারা প্রথমে
একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই যে জুলাই চার্টার আপনি করছেন এটা তো লিগালি বাইন্ডিং করার জন্য গণপরিষদের মধ্যে দিয়ে এটা অনুমোদন করে গণপরিষদকে আপনি বিলুপ্ত করে দেন, তারপর তারাই সংসদ হয়ে যাবে। মানে এটা কিন্তু সংসদ নির্বাচনকে পেছানোর কোনো বিষয় না। সংসদ মানে আগামী সংসদটাকে একটা এক্সট্রা রোল দেওয়া হচ্ছে, ওই রোলটা সে পালন করবে। যেমন 70-এর যারা নির্বাচিত হয়েছিলেন তাদের কাছে কিন্তু এটা ছিল, শ্রীলঙ্কায় 70 সালে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের কাছে এই একই ম্যান্ডেট ছিল। মানে একই সাথে আপনি দুটো, আপনি অ্যাট দ্য সেম টাইম ইউ আর গভর্নমেন্ট, অ্যাট দ্য সেম টাইম আপনি সরকার পরিচালনার নিয়মগুলো তৈরি করছেন। ইন্ডিয়ায় 1947 সালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে উদাহরণ অনেক আছে। কিন্তু যেহেতু 3 জোটের রূপরেখা, 29টা টাস্ক ফোর্স শাহাবুদ্দিন সরকার আমলে, এরকম অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে। এই ইয়ে থেকে আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে যে আপনাকে এবার নির্বাচিত সরকারের হাতে এটা ছাড়া যাবে না, নির্বাচিত সরকারকে বরং একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে হবে। এই জন্যই সংস্কারগুলো এখন করা জরুরি। জি, আজিজ ভাই আপনি কি মনে করেন? আসলে দেখেন, ন্যূনতম কিছু সংস্কার তো অবশ্যই আমাদের দরকার। দেশের রাজনৈতিক দলরা কিন্তু দেশের মালিক হয়, কিন্তু মালিক তো দেশের জনগণ, এটা মানতে হবে। এখন ধরেন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট কতজন আছে? 2 কোটি, 5 কোটি, 3 কোটি, 5 কোটি, লোক তো 18 কোটি। 18 কোটির লোক তো এই 5 কোটির লোকের কাছে জিম্মি না। 5 কোটির লোক কি চাইলো, ওনারা কি বানিয়ে দিল, সেটাই গণপরিষদ, ওনারা আবার ইলেক্টেড হলো, ওনারাই ওটাকে অনুমোদন করবে, জনগণ মানবে কেন? আমার প্রশ্ন ওখানে। তো তাহলে আপনি কি সংস্কার চান সেটা নিয়ে আপনি ভোটে যান, গণভোটে যান, দেখেন জনগণ মানে কিনা। এটা একটা হতে পারে। 2 হতে পারে যে ধরেন যখন গণপরিষদের প্রশ্ন আসে তখন কিন্তু এটার ব্যাখ্যা ভিন্ন আসে আমার কাছে। ব্যাখ্যা যে গণপরিষদ করা হয় সাধারণত একটা নতুন দেশের অভ্যুদয় ঘটলে। আমি তো ব্যক্তিগতভাবে 24কে দেশের নতুন অভ্যুত্থান মনে করি না। দেশের স্বাধীনতা হয়েছে, সেখানে বিতর্ক আছে। দেখেন আগে এমএনএ হয়েছে পাকিস্তান বলে, 70 সালে নির্বাচন হয়েছে এমপি। ওইটা তখন যে ক্রাইসিস, দেশের সরকার বসতে হবে, ওই সময়ে আপনার যে এমএনএ এমপি, ওখানে তো গণপরিষদও ছিল না, এমএনএ এমপি, ওটাকেই গণপরিষদ ধরে সংবিধান পাশ করছে, পাশ করে ওইটাই আবার সংসদ হয়ে গেছে, বুঝছেন? এই বিতর্ক কিন্তু এখনো আছে যে পাকিস্তান আমলের এমপিরা সংবিধান বানাইছে, একথা বলে তো। তো সুতরাং আমার কথা হচ্ছে যে এখন এই জায়গায় তো পরিষ্কার করতে হবে, গণপরিষদ কেন? গণপরিষদ কেন? গণপরিষদের তাহলে উদ্দেশ্যটাকে যে শুধু আইন করার জন্য গণপরিষদ তো হতে পারে না। গণপরিষদের আরেকটা মিনিং হলো নতুন দেশের অভ্যুত্থান, কিচ্ছু নাই, কোনো সংবিধান নাই, কিছু নাই। তাহলে এই সরকার, এই প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল কেন? আবার তাহলে যদি ওই প্রশ্ন করি, তাহলে এই সরকারের কি সংবিধান সংস্কার করার ম্যান্ডেট আছে? তারা কিভাবে কোঅর্ডিনেট করে? আন্দোলন যে ছাত্ররা শুরু করলো, কোঠার আন্দোলন, তারপরে 9 দফা, এই করতে করতে ফেসিবাদের বিলোপ। ফেসিবাদের বিলোপ, এটার ইন্টারপ্রিটেশন দিয়ে আমরা বলতে পারি ওখানে সংস্কারের দাবি রাখে। ফেসিবাদ মানে তো গণতন্ত্র না, তো অর্থাৎ আমরা গণতন্ত্রায়ন করতে চাই দেশকে, তাহলে বর্তমান যে ব্যবস্থাপনা আছে এটার সংস্কার দরকার, এটা মানলাম। তো আমার বক্তব্য হচ্ছে এই সরকার সংবিধান কিভাবে সংস্কার করে আপনি বলেন? যেমন ধরেন এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, দায়িত্ব নিছে গণঅভ্যুত্থানের সরকার, পরে জানা গেল যে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে ম্যান্ডেট চাইছে যে এই সরকার তখন 106 অনুযায়ী এই সরকারকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা তো এখনো প্রশ্ন আছে। আপনার এই যে সেনানিবাস থেকে লিস্ট দিছে না, সেখানে প্রধান বিচারপতি, অ্যাপোজিট বিচারপতি ওখানে আশ্রয় নিয়েছিল। তো তাহলে এখন তো প্রশ্ন দাঁড়াইছে কোথায় ম্যান্ডেটটা কে নিল, কে দিল? এটা দৃশ্যমান হয় না কেন? এটা মিডিয়ায় আসে না কেন? আপনি বলেন। তাহলে কি শুধু ল মিনিস্ট্রি তখন ল অ্যাডভাইজার হয়েছিল সেখান থেকে গেছে, নাকি প্রেসিডেন্ট থেকে গেছে? প্রেসিডেন্ট বলুক যে আমি ভেটিংয়ের জন্য সুপ্রিম কোর্টে দিয়েছিলাম, সুপ্রিম কোর্টে দিয়েছিলাম, সেটা কোথায় বৈঠক হয়েছে, কোথায় সেটা ভেটিংটা কোথায়? 106 অনুচ্ছেদে ওটার ভিতরে কি, যেমন ধরেন প্রেস সেক্রেটারি বলছে যে 106 অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার সব দায়িত্ব দেওয়া হয়েছে, সব কিছু করতে পারে বলছে। তো তাহলে এখন স্বাভাবিকভাবে আমি নাগরিক হিসেবে প্রশ্ন, সেটা কোথায় বলেন? এখন তো প্রশ্ন উঠছে ওই লিস্টে তো ওই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নাই, তো নাম আছে, তো এই সেনানিবাসে নাম দিচ্ছে বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনে আরো 2 বিচারপতি আছে, তাহলে ওরা দিল কিভাবে?
ওরা তো সেনানিবাসে, তার বৈঠক কি কোর্ট কি সেনানিবাসে বসছিল নাকি? আর্মি চিফ কি ওখানে আয়োজন করছিল নাকি? এই প্রশ্ন কিন্তু আছে। তখন যদি এইটা নিয়ে যদি আলোচনা শুরু হয়, তাহলে এই সরকারটা তো একদম পুরোটা অবৈধ হবে, পুরোটা অবৈধ হবে। তো এই জন্য আমি বলছি যে এখন যে জায়গায় আসছে, এই যদি আলোচনা ডিবেট করেন, ডিবেটের স্কোপ আছে। আমার কথা গণতান্ত্রিক সংস্কৃতি, আমরা গণতন্ত্র চাই, আর যাতে ফেসিবাদ না হয়, স্বৈরশাসন গড়ে না ওঠে, সেটা চাই। সুতরাং তাহলে সবাইকে ছাড় দিতে হবে। ছাড় তো দিচ্ছে না। আরে জামাত ইসলাম তো দেশই বিশ্বাস করে না এখনো, বলে তো, বলছে না, বলে তো দেশই বিশ্বাস করে না, পতাকা মানে না। এই যে এদের নেতা হাসনাত আবদুল্লাহ ছিল, অনেক জাতিসংগীত পড়তে দেয় নাই। কারা দেয় নাই? তারা যায় কেন মিটিংয়ে? যায় কেন বলেন? জাতিসংগীত পড়ে না, সংবিধান মানি না, জাতিসংঘের পড়ে না, পতাকা মানি না, এটা কেমন কথা? কেমন কথা? তাহলে কি এখন থেকে ওই 70 সাল পর্যন্ত দেশ নেই, 71 পর্যন্ত দেশ নেই? আপনাকে দেখেন, ফেসিবাদ সরকারের সময় জিয়াউর রহমান এরশাদ সরকারের কিছু কিছু জায়গা অবৈধ ঘোষণা করছে শাসন, তারপরে যেটা দেশের জন্য প্রয়োজন সেটা কিন্তু বৈধতা দিছে। তা আপনি ঠিক আছে 71 সাল থেকে আপনার কাছে পছন্দ না, যদি জনগণ মনে করে পছন্দ না, কিন্তু দেশ তো হয়েছে। 16ই ডিসেম্বর তো দেশ একটা অভ্যুত্থান ঘটছে। তো আপনার দেশটাকে স্বীকার করতে হবে। দেশটা স্বীকার করতে হলে যতটুকু দেশ রক্ষার্থে লাগে সেটুকু রেখে করেন। তার মানে সংবিধান আপনি যত খুশি সংস্কার করেন, আমার বক্তব্য হচ্ছে দেশটা তো রাখতে হবে, আর দেশটাই না মানলে তো হবে না। জি, এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাকে। তুষার নিশ্চয়ই শুনেছেন আজিজ ভাইয়ের বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা বিরতির পর এসে আমরা তুষারের কাছ থেকে জানতে চাইব। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমি তুষারের কাছেই যেতে চাই প্রথমে। 106 অনুচ্ছেদ নিয়ে আজিজ ভাই বেশ কিছু কথা বলছিলেন। দুটো জিনিস আমি বলি ভাই, যেটা বলেছেন, একটা হলো যে শুধুমাত্র নতুন দেশের ক্ষেত্রে গণপরিষদ লাগে, এটা ঠিক না। অনেক দেশের উদাহরণ দেখানো যাবে, একেবারে পৃথিবীতে প্রতিষ্ঠিত দেশ, ইতালি, স্পেন, তুরস্ক, ফ্রান্স, যারা দেশের প্রয়োজনে যখন বড় ক্রাইসিস বড় হয়েছে এবং আগের সংবিধান দিয়ে চলছে না, কিংবা একটা বড় ধরনের ব্রেক হয়েছে আগের সিস্টেমের সাথে পরের সিস্টেমের একটা দূরত্ব তৈরি হয়েছে, তখন তারা একাধিকবার এরকম তুরস্কেই 4-5 বার গণপরিষদ, কখনো নির্বাচিত গণপরিষদ, কখনো সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিলেক্টেড গণপরিষদ, যেভাবেই হোক হয়েছে। নেপালে এরকম উদাহরণ দেওয়া যাবে, অনেক উদাহরণ আছে। মানে এগুলো সব প্রতিষ্ঠিত দেশ, এই উদাহরণগুলোকে সবটাকে অবজ্ঞা করা যাবে না। ফ্রান্স, তুরস্ক, স্পেন, ইতালি, এগুলো তো প্রতিষ্ঠিত দেশ। আমি লাতিন আমেরিকার উদাহরণগুলো দিলাম না, লাতিন আমেরিকাতেও এরকম দেশ আছে যেখানে 20-25 বার এরকম হয়েছে, তো আমাদের 32 বার হয়েছে, এরকমও আছে। আমাদের অতবার দরকার নাই। কিন্তু আপনি এত বড় একটা ঘটনার পরে, বিশেষত 71-এর পরে 24, মাঝখানে আছে 90 সালের ঐতিহাসিক অভিজ্ঞতা। তার মানে আপনাকে 71 থেকে 90 17 বছর, 90 থেকে এই যে আরো এই 34 বছর, এখন আপনাকে এই কনস্টিটিউশনটা আর জাস্টিস কিংবা ডেমোক্রেসি ডেলিভার করতে পারছে না। এমনকি যখন আনডেমোক্রেটিক রুল থাকে তখন এই সংবিধান আসলে সেটাকে সেফগার্ড করতে পারে না। এই কারণে হচ্ছে আমরা বলছি যে আপনাকে একটা নতুন গণপরিষদ আহ্বান করেন, যার মধ্য দিয়ে পুরনো সংবিধান, আপনি নতুন সংবিধান করার মানে তো এই না যে পুরনো সংবিধানের সবই আপনি বাদ দেবেন। যেগুলো ভালো সেগুলো কেন বাস্তবায়ন হয় না, আপনি ওইটা চিহ্নিত করে পুরনো ভালো জিনিসগুলো রেখে দেবেন এবং বাস্তবায়নের আরও ভালো পদ্ধতি আবিষ্কার করবেন। এই হচ্ছে বক্তব্য। এরপর হচ্ছে যে এই সরকার করবে কিনা সংবিধান সংস্কার, না এই সরকার করবে না, এটা এই সরকারও চায় না, আমরাও বলি নাই। এই সরকার কিন্তু দুটো জিনিস বলেছে। আমরা যখন বারবার গেছি জাতীয় ঐক্যমত্য কমিশনে, আমরা বলেছি যে যেগুলো সংবিধান সম্পর্কিত না, যে সংস্কারগুলো অধ্যাদেশ জারির মাধ্যমে করা যেতে পারে, এগুলো আপনি এখনই করে ফেলেন। আর সংবিধানটা আপনি কিভাবে সংস্কার করবেন বা কিভাবে পুনর্লিখন করবেন তার পদ্ধতি বের করেন। সেখানে দুটো পদ্ধতি নিয়ে খুব জোরে সোরে আলোচনা এসছে। একটা হচ্ছে গণভোট, যেটা গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলাম তারা এটাতে জোর দিচ্ছে। আমরা বলেছি নির্বাচিত গণপরিষদ করেন। এই জন্যই তো, নাহলে তো বলতাম যে অধ্যাদেশ দিয়ে আপনি করে ফেলেন, সেটা তো আনকনস্টিটিউশনাল হতো। এই কারণে গণপরিষদের কথাটা আসছে, যে গণপরিষদের মধ্য দিয়ে আপনি সংবিধান প্রণয়ন করবেন বা সংস্কার করবেন, ওই গণপরিষদটাই পার্লামেন্ট হয়ে যাবে, দ্যাটস ইট। আচ্ছা, এর বাইরে 106-এর যে প্রসঙ্গটা এসছে, 106 আমরা কিন্তু খুব হ্যাপি না 106-এর আন্ডারে যেটা করা হয়েছে।
106-এ একটা শুনানি লাগে, সেই শুনানি কিন্তু হয় নাই। কিন্তু ওই যে প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে ছিলেন, এটা খুব বড় সমস্যা না, কারণ আপনি বলতে পারবেন যে ভার্চুয়ালি, বা আসলে হয়তো তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে 106-এ একটা লাগে, মানে আপনার একটা শুনানি লাগে, সেই শুনানি হয় নাই। এবং 106-এর আন্ডারে সর্বোচ্চ মতামত দেওয়া যায়, যেগুলো খুব বাইন্ডিং মতামত নিয়ে কিনা, মানে আপনি যে মতামতটা 106-এর কাছে চাইলেন প্রধান মানে আদালতের কাছে, আদালত একটা মতামত দিল, এটা বাইন্ডিং কিনা এটা নিয়ে তর্ক করা সম্ভব। ঠিক আছে, এই কারণেই কিন্তু আমরা বলেছি যে আপনি একটা ইন্টারিম কনস্টিটিউশন হোক, জুলাই ঘোষণাপত্র হোক, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে কিংবা রাষ্ট্রপতির অধ্যাদেশ তো এখন আর সম্ভব না, কিন্তু এই জুলাই চার্টার কিংবা ইন্টারিম কনস্টিটিউশনের মধ্য দিয়েই আপনি এই সরকার পরিচালনা করতে পারতো, যেখানে আমরা বলতে পারতাম যে সংবিধান পুরোপুরি বাতিল না হলেও এই সংবিধান আর প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে এই যে নতুন যে আপনি জুলাই চার্টার করছেন সেটা, কিংবা জুলাই ঘোষণাপত্র। তবে নতুন কনস্টিটিউশন হওয়ার আগ পর্যন্ত পুরনো সংবিধানের যে সকল আইন কানুন মানবাধিকারের সাথে সাংঘর্ষিক না, মৌলিক অধিকার বিরোধী না, সেই সমস্ত আইন কানুন দিয়ে চলবে। এরকম তো উদাহরণ অনেকবার আছে। কনস্টিটিউশন যখন বাতিল হয়ে যায় তখনও আসলে আপনি পুরনো কনস্টিটিউশন আইন দিয়েই চলেন, কিন্তু যেটা হয় সেটা হলো যেগুলো কালা কানুন, যেগুলো নিবর্তনমূলক, ওগুলো অটোমেটিক্যালি আর প্রাধান্য পায় না, বাতিল হয়ে যায়। এই কথাটা আমরা বলেছিলাম, এবং দেখেন এই সংকটটা আরও ঘনীভূত হবে সামনে। 106 নিয়ে আরও বারবার প্রশ্ন উঠবে, সেই কারণে সরকারের মানে ক্লিয়ার করা উচিত, আরও পদক্ষেপ নেওয়া উচিত। এই আদালত কিন্তু একটা কথা বলেছে, শুধু 106-এর কথা বলে নাই। আদালত একটা আদেশে বলেছিল যে এই সরকার কনস্টিটিউশনের 106 এবং জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত। এই কথাটা বলতে গিয়ে আমি বিপদে পড়েছিলাম, যে কথাটা খুব সিম্পল, যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত মানে যেটা পুরো পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান এবং আইনশাস্ত্রে একটা অ্যাকসেপ্টেড জিনিস, যে পপুলার সভরেন্টি হচ্ছে সবচেয়ে বড় গণভিত্তি। এই পপুলার সভরেন্টিকে আপনি এবার একটা লিগ্যাল মানে ফ্রেমওয়ার্কের মধ্যে আনবেন, এটাই আপনি কনস্টিটিউশনের মধ্যে এটারই একটা ট্রান্সলেশন ঘটবে। এইটাই হচ্ছে মানে এখনকার জন্য দরকার, যেটা আদালত অলরেডি বলে রেখেছে কিন্তু আদেশটা, যে এই সরকার হচ্ছে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার, মানে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল, আনকনস্টিটিউশনাল না, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অবস্থার মধ্যে আমরা আছি। এখান থেকে আমাদেরকে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনের ট্রানজিশনের মধ্যে যেতে হবে। এই কথাটা না বুঝলে তো মুশকিল, মানে এই কথাটা আমাদেরকে বুঝতে হবে দেশের স্বার্থে, নাহলে বারবার কিন্তু এই প্রশ্নগুলো আসবে। যেমন এই প্রশ্নটা কিন্তু প্রথম জয় তুলেছেন, যে 106 যখন আপনি করলেন তখন তো সেনাবাহিনীর উনি ওখানে ছিলেন, তাহলে এটা হলো না, এই সরকার অবৈধ, এই সরকার আনকনস্টিটিউশনাল, এই কথাগুলো তারা বলার চেষ্টা করছে। এটা আমি মনে করি যে এটা বলাটা ঠিক না, মানে তারা তো তাদের কেন রাজনৈতিক উদ্দেশ্যে বলে আমরা বুঝতে পারি। আমাদের দিক থেকে এটা হচ্ছে যে এই সরকারের লিগ্যাল এবং লিগ্যালিটি এবং লেজিটিমেসি কোনোটারই কোনো মানে সংকট নাই, কিন্তু এই লিগ্যালিটিটাকে আরো পোক্ত ভিত্তি দিতে হবে। ওই যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত, এটার মধ্য দিয়ে লেজিটিমেসিটা অলরেডি গেইনড। এখন লিগ্যালিটিটার জন্য আপনাকে 106-এরও আরেকটু বেটার ভার্সন খুঁজে নিতে হবে। সেটা আমি মনে করি দেশে এত আইন শাস্ত্র বিশেষজ্ঞ আছে, তারা মিলে পারবে না এরকম না, ইচ্ছাটাই হচ্ছে বড় ব্যাপার। জি, আজিজ ভাই নিশ্চয়ই শুনছিলেন। আমি এক কথা উপর দেই, শোনেন, আমেরিকাতে বহুবার সংবিধান পতাকা বদলাইছে, ভারতেও বদলেছে, ফ্রান্সে রিপাবলিক এখন 5 নম্বর চলে। আমাদের এই 5ই আগস্টে এটাকে যদি বিপ্লব বলা হতো তাহলে কিন্তু কোনো সমস্যা থাকতো না। অভ্যুত্থানের করে সরকার গঠন করলে, আর প্রেসিডেন্টের কাছে অতখানে আমিও দাওয়াতি ছিলাম, অভ্যুত্থান যখন শপথ নিয়েছেন তখন আইনি জটিলতার, অর্থাৎ এটা একটা সাংবিধানিক সরকার হয়ে গেছে। আপনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছেন, এটা সাংবিধানিক সরকার। সুতরাং সংবিধানের তো এখন যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই সংবিধানের কাছে জবাবদিহি করতে হবে, তাহলে তো ওথ ভঙ্গ হবে। আপনি ওথ নিচ্ছেন না, ওথ ভঙ্গ হবে। ওথ ভঙ্গ হলে তো নৈতিকভাবে আপনি থাকেন না। তো আমাদের সরকার তো ওথ ভঙ্গ করে ফেলতেছে, যে তাকে তো কোনো করা, প্রথমেই 5ই আগস্টের পরে বিপ্লবী সরকার ঘোষণা করলে যা ইচ্ছে তাই করতে পারতো। হ্যাঁ, শহীদ মিনারে যা, বা ঢাকা ইউনিভার্সিটি যা, বা ঢাকা মসজিদে আমাকে নিয়ে ডেকে নিয়ে, আপনাকে ডেকে নিয়ে ওথ নিয়ে নিত, সমস্যা আছে? মসজিদের ইমাম দিয়ে ওথ নিত, সমস্যা কি? যেটা ভালো মনে করতো সেটাই করতো। তখন তার সামগ্রিক ম্যান্ডেটটা বিপ্লবী সরকার হিসেবে থাকতো। তখন আপনি সেকেন্ড রিপাবলিক বলতে পারতেন। গণ অভ্যুত্থান করে কোনো সেকেন্ড রিপাবলিক বলা যাবে না। ব্যক্তিগতভাবে এটা নিয়ে আমি অনেক ডিবেট করব। গণ অভ্যুত্থানে কোনো আপনার বিপ্লব হয় না, বিপ্লব মানে হলে, গণ অভ্যুত্থানে নয়। তো সুতরাং আমরা একটা গোজামিলের মধ্যে আছি। গোজামিলের মধ্যে ঝগড়া বিবাদ করে লাভ নাই, এখানে ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং করে দেশটাকে রাইট পথে আনার জন্য আন্ডারস্ট্যান্ডিং করে রাখতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের চাতুরতা করেও এই সমস্যার সমাধান হবে না। চাতুরতায় আমি উদাহরণ দিলাম তো, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান, বিশ্ববিখ্যাত,
যখন তিনি 6 তলায় হাঁটায় উঠায়, আমি কেউ একটা কথা বলে না, আমি টকশোতে তার পক্ষে কথা বলছি এবং তার জন্য অনেক হ্যাকেল হয়েছি। আমি 3টা লেখা হাতে পায়ে ধরে ছাপাইছি। হ্যাঁ, আমি বলছি সে জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ, তাকে রক্ষা করতে হবে, তাকে সরকার দেশ ব্যবহার করতে পারে, কিন্তু উনি কথা রাখেন না, এটা তো হয় না। উনি বললেন কেন? অবুঝের মতো বলছেন না, অল্প সংস্কার করলে, এখন কয় ছোট্ট সংস্কার চাইলে, কথা ঘুরাইছি তো, ছোট্ট সংস্কার হলে ডিসেম্বর, মৌলিক সংস্কার হলে অমুক, এরকম কথা কেন আগে বললেন কেন? আগে হুশ করে কথা বলতে পারেন নাই? মালিক তো জনগণ, আপনি জনগণের উদ্দেশ্যে বলতেছেন না, বলেন নাই তো, কথা ঘুরাইতেছেন তো। আবার আপনার সাংবিধানিক সরকার, আপনার সংবিধানের আপনি দেখাবেন না ও দিচ্ছেন, আপনি কীভাবে সংবিধানের 106 অনুচ্ছেদ দেখাচ্ছেন, তার মানে সাংবিধানিক সরকার বলেই তো 106 অনুচ্ছেদের রেফারেন্স আসতেছে। 106 অনুচ্ছেদের রেফারেন্স আসলে 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার যে ভেটেড হয়েছে, এটা অর্থাৎ অনুমোদন দিছে সুপ্রিম কোর্ট, এটা তো অবশ্যই লিগ্যাল হতে হবে, নাহলে তো সরকার। তারপরে তাহলে বলেন, সব দল মিলে বলেন, এক হয়ে বলেন যে না, ওটা ভুল হয়ে গেছে, আমরা আসলে বিপ্লব করছি, বলেন বিপ্লবী সরকার করে ভালো। তুষার, আপনারা কি সেটাই বলতে চান যে আসলে ভুল হয়ে গেছে, এটা বিপ্লবী না, সরকার? ভুল মানে ভুল জার্নিটা তো আর ভুল না, আমাদের কতগুলো স্টেপসে ভুল হতে পারে। এটা তো সত্য যে এখানে মানে সংবিধানটাকে প্রাধান্য দেওয়াতে কিছু সমস্যা হয়েছে, সরকারের পূর্ণ কর্তৃত্ব এস্টাবলিশ হয় নাই, যারই নানা আলামত আমরা গত 7-8 মাস ধরে দেখছি। এই সরকারের, আমি তো বললাম যে লিগ্যালিটি এবং লেজিটিমেসি কোনোটারই ঘাটতি নেই, কিন্তু সরকার নিজেই সেটা উপলব্ধি করে নেই। এবং করে নেই কেন আমরা এটা জানি, কারণ বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটার 2 মাস আগেও গণঅভ্যুত্থান শব্দ উচ্চারণ করলে মানুষ সন্দেহ করতো। আওয়ামী লীগ আমলে যখন আমরা বলেছি গণঅভ্যুত্থান করতে হবে, তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্টরা আমাদেরকে সন্দেহ করেছে, বলেছে যে এর মধ্যে দিয়ে আপনারা আওয়ামী লীগকে টিকায় রাখতে চান। তাহলে যে সমাজে গণঅভ্যুত্থান ঘটার 6 মাস আগে গণঅভ্যুত্থান শব্দ উচ্চারণ করা যেত না, সেই সমাজে কিন্তু এই ধরনের গোজামিলি হবে, যেটা ভাই বলছেন। এখন কি সব শেষ হয়ে গেছে? না, সব শেষ হয় নাই, এখনও এগুলো ঠিক করা সম্ভব, এবং ঠিক করা সম্ভবের জন্যই কতগুলো পদক্ষেপ নেওয়া দরকার। এই পদক্ষেপগুলো নেওয়ার কথাই আমরা বলতেছি, এবং সেখানে এই গণপরিষদ গঠন কিংবা জুলাই ঘোষণাপত্র, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আজ হোক কাল হোক এই প্রশ্নগুলো আবার ওঠার চেষ্টা করা হবে এবং এক ধরনের জল ঘোলা করার চেষ্টা করা হবে। এর চেয়ে বেটার হচ্ছে যে এই সংবিধানকে আমরা পুরোপুরি বাতিল করতে বলছি না, কিন্তু আপনি সংবিধানকে প্রাধান্য না দিয়ে একটা অধ্যাদেশ জারি করা যায় যে এই আগামী কনস্টিটিউশন রিফর্ম হওয়ার আগ পর্যন্ত এই অধ্যাদেশের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। কিন্তু সংবিধানের যে অধীনে যে সমস্ত আইন কানুন আছে, ভূমি আইন আছে, এই আইন আছে, সেই আইন আছে, এগুলো তো চলবে, এই আইনের মধ্যে চলবে। যেগুলো শুধুমাত্র মানবাধিকার বিরোধী এবং মৌলিক অধিকার বিরোধী, ওই আইনগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তুষার, আপনার কাছে কি মনে হয় কি আসলে কত সময় লাগতে পারে, এই যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সংস্কার করতে কত সময় লাগতে পারে? আসলে যে টাইম ফ্রেমটা সবাই মিলে ঐক্যমত্য হচ্ছে আগামী 7-8 মাস, এর মধ্যে এটা সম্ভব। এটা করার জন্য শুধুমাত্র আগে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। 7-8 মাস এত দেরি? আমি মনে করি যে জনগণের সাথে একমত আছে, কিন্তু আপনি জুলাই চার্টারটা করবেন, জুলাই চার্টার কি পদ্ধতিতে করবেন, জুলাই চার্টার বাস্তবায়ন কিভাবে করবেন, এগুলো তো এখনো সেটেল হয় নাই। জুলাই মাসের মধ্যে এটা হলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যখনই হোক এর মধ্যেই এটা সম্ভব। মানে এই সমস্ত কিছু শেষ করে নির্বাচনে যাওয়ার জন্য এটা যথেষ্ট সময়, এর চেয়ে বেশি সময় লাগবে না। কিন্তু এইটুকু সময় না দিয়েও যদি আমরা নির্বাচনের জন্য চাপ দিতে থাকি এবং বলি যে আমরা ডিসেম্বরের পরে আর এই সরকারকে মানবো না, যদি কোনো রাজনৈতিক দল বলে, তখন একটা সংকট তৈরি হয় আর কি। এটা না করে আমি ভাইয়ের সাথে একমত যে উনি বলেছেন যে জনগণের কথা শোনেন। তো জনগণ এই সরকার কতদিন সময় দিতে চায় কিংবা জনগণ এই সংস্কারগুলো কিভাবে করতে চায় সেটা তো আমরা মতামত নিচ্ছি না। গণভোট একটা খুব অ্যাকসেপ্টেড পদ্ধতি সারা পৃথিবীতে। তো আপনি জনগণের রাজনীতি অসুবিধা কোথায়? যে জনগণ যদি বলে যে হ্যাঁ এই সংস্কারগুলো করার জন্য আমরা জুন পর্যন্ত এই সরকারকে সময় দিতে চাই কিংবা ফেব্রুয়ারি পর্যন্ত দিতে চাই, কিংবা এই সরকারকে আমরা চাই যে সে সংস্কার করে নির্বাচনে যাক, সংস্কার না করে নির্বাচন না যাক, এখন এটা মানে ডিসেম্বরেও হতে পারে, কোনো অসুবিধা নেই। এইগুলোর জন্য জনগণের কাছে যেতে হবে। রাজনৈতিক দলের বাইরেও কিন্তু একটা বিশাল জনগণ আছে, সেইখানে যাওয়াটা মানে যাচ্ছে না আর কি সরকার। তবে লাস্ট যে স্টেটমেন্ট দেখলাম প্রধান উপদেষ্টার, সেখানে কিন্তু তিনি বলেছেন জনগণ কথাটাকে ইয়ে করেছেন, এটা একটা গুড সাইন, যে মানে পিপলকে অ্যাকনোলেজ করা, কারণ পিপলই কিন্তু আপনার সবচেয়ে বড় বৈধতার ভিত্তি। জি, আজিজ ভাইয়ের কাছে একটি প্রশ্ন, সরকার এবং রাজনৈতিক যে দায়িত্বশীল যে পক্ষগুলো আছে তারা কি আসলে দায়িত্বশীল আচরণ করছে বলে আপনার মনে হয়? না, আমি বলতে হবে যে দায়িত্বশীল আচরণ করছে। আমি এটাকে মতবিরোধ, ইস্যু ভিত্তিক বিরোধ, হয়তো তারা আদর্শগতভাবে একমত হতে পারছে না, আমি এটা এভাবেই দেখব বিষয়টা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, শুরুটা যখন আপনি করে ফেলবেন, ধরেন এনসিপি যখন যেদিন আপনার ইয়েতে সংসদ ভবনের সামনে মিটিং করে, তখন কিন্তু 2টো ভিডিও দেখানো হয়েছে। আমি কিন্তু খুব নিবিড়ভাবে টেলিভিশনে বসে দেখছি। 1947 সালকে গুরুত্ব দেওয়া হয়েছে,
1971-কে গৌণ করে দেখানো হয়েছে, আবার 224-কে হাইলাইট করা হয়েছে। তো 47 সাল কি, আমার স্টেক কি? 47 সাল তো দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত তৈরি হয়েছে, এটাতে তো আমার স্টেক নাই। 47 সাল এখানে আসলো কেন? আমার কাছে এইখানেই মনে হয় এখন যে আন্দোলনের সেকেন্ড বিরোধী বড় দল যেটা মনে করা হচ্ছে, তারা তো 47 সালের পক্ষে ছিল, বুঝছেন কথাটা? তো এখানে তো এই জন্যেই এটা তো ক্লিয়ার হইতে হবে, যখন আপনি 47 সালকে গুরুত্ব দিচ্ছেন, ওটা আমার এখন আলোচনার সাবজেক্টই না। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে কায়েদ আজম আমাদেরকে ঠকাইছে, আমাদের দেশটা ছোট্ট বানায় ফেলেছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলেও ছোট্ট হয়ে গেছে। কোথায় বিশাল ভারত, কোথায় অতটুক নিয়ে, তার পাকিস্তান নিয়ে সে সন্তুষ্ট হয়ে গেছে, আমাদের পূর্ব পাকিস্তানের অংশটার সে তাকায় নাই। আমি তো হ্যাপি না। বৈঠকে কোনো রক্ত নাই, পাত নাই, বৈঠক করে স্বাধীন হয়েছে। আপনার 7 সিস্টারটা কানের ভিতরে আমাদের এখানে দিলেন না কেন? কাশ্মীরে আপনার অধিকাংশ মুসলমান ছিল, যখন ভাগ হয় কাশ্মীরের আন্দোলনের নামে, ওখানে রাজা ছিল, রাজা তখন ভারতের সেনাবাহিনীর সাহায্য নেয় এবং সেই জন্য এগ্রিমেন্ট করে, তারা যা কাশ্মীরের 3 ভাগের 2 ভাগ দখল করে ফেলছে। এরপরে জাতিসংঘ মধ্যস্থতা করছে, করে এগ্রিমেন্ট সাইন হয়েছে যে না, কাশ্মীরিরা যা চায়, তাদের গণভোট পাবে, তারা প্রদেশ চায়, তারা স্বাধীনতা চায়, তারা পাকিস্তানের পক্ষে থাকতে চায়, তারা ভারতের ভিতরে থাকতে চায়, সেটা তো আর ভারত দেয় না, ভারত দেয় না, হতে চলে। এই জন্য আমি বলছি যে ওইটাতে তো আমারই আপত্তি আছে। 47 আমি বলবো যে এই পূর্ব বাংলায় আমি জন্মগ্রহণ করছি, আমি ঠকেছি, এখন বড় হয়ে বুঝতেছি জিন্না আমাদেরকে ঠকাইছে। আমি মুক্তিযুদ্ধ করছি, আমি দেশে ওই মুক্তিযুদ্ধ যে দেখে নাই, যার বাবাও দেখে নাই, সেটা অনুভবই করতে পারবে না 71টা কি। 71-এর সাথে কোনো তুলনাই করা, হ্যাঁ ভ্রান্তি আছে, ভুল আছে, কারেকশন করেন। কারেকশন তো বললাম তো, বিভিন্ন তুষার যেটা বলছে ঠিকই আছে। দ্বিতীয় ওই যে ফ্রান্সের 5 নম্বর রিপাবলিক চলছে, আমাদেরও রিপাবলিক হতে পারে, সমস্যা নাই। তো সেটা হতে পারতো, এটাকেই করতে পারতেন যদি এটাকে অভ্যুত্থান নাম দিয়ে বিপ্লব নাম দিতেন। সেকেন্ড রিপাবলিক হতে পারতো, হ্যাঁ, করে নাই তো। যারা হ্যান্ডেল করছে তারা করে নাই তো, যারা এখানে ডিসিশনটা নিছে। আমি তো ডিসিশনের অংশ না, এমনকি আমার জানা মতো তুষার এটার অংশ না। যারা আমাদেরকে বিক্রি করছে, সোজা কথা বলবো, তারা তো ক্যান্টনমেন্টের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেউ অপোজ করছে, কেউ অপোজ করে নেই। আমি শুনছি ওখানে জাতীয় সরকারের প্রশ্ন উঠছিল, জাতীয় রিপাবলিক করলে তো, জাতীয় সরকার করলে রিপাবলিক হবে না, অবশ্যই এটাকে মানে গণ অভ্যুত্থান ঘোষণা করতে হবে, তারপরে আপনার সরকার তৈরি করবেন। তা আমরা ভুল অনেকগুলো করছি। এখন আমি ওই জন্যই বলছি যে এখন আপনার আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু কোনো জায়গাকে অঙ্কে ছোট দেখে বড় দেখে করা যাবে না। হ্যাঁ, চার্টার করেন, সবটাকে স্বীকার করেন। এখন বাংলাদেশে রাজনীতি করবেন, বাংলাদেশে মনের ভিতর থেকে বাংলাদেশ মানবেন না, সেই জায়গাতে এগ্রিমেন্ট হবে না তো। আছে তো, এটা প্রমাণ আছে তো, প্রমাণ আমি বিটার আনতে চাচ্ছি না, কিন্তু হচ্ছে তো এটা। আমি একটু এবার অন্য প্রসঙ্গে আসি। নাহলে ছাত্ররা পড়তে চায়, কি ছাত্র বলতেছি, এনসিপি পতাকা উঠাতে চায়, জাতিসংঘ পড়তে চায়, কারা বিরোধিতা করে? তারা যতক্ষণ থাকবে তাদের সাথে তো আন্ডারস্ট্যান্ডিং হবে না, তাদের সাথে তো এগ্রিমেন্ট হবে না। আজিজ ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই তুষারের কাছে, যে মবক্রেসি নিয়ে আবার আলোচনা হচ্ছে। আমরা সম্প্রতি দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বেশ কয়েক জায়গায়। আজকেও বীরপুরে একেবারে দিনের বেলায় মানুষজন আছে, সেখানেই গুলি করে 22 লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে এত খারাপের দিকে যাওয়ার কি কারণ মনে হয়, বা এটা নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে? এই বিষয়ে তো আসলে রাজনৈতিক ঐক্যমত্য যেমন দরকার আছে, সরকারের একটি কঠোর অবস্থান নেওয়াটাও বেশি জরুরি। রাইট। আচ্ছা, এটা বলবো, কিন্তু তার আগে একটু আমি একটা রেসপন্স করি, নাহলে একটু ভুল বুঝাবুঝি থাকবে। আমরা 47-এর প্রসঙ্গ এনেছি মানে 71 বাদ তা না, আমরা এটা আমাদের ইতিহাসে বোঝাপড়া যে এটা ইতিহাসের ধারাবাহিকতায় ঘটেছে। তো 71-কে আমরা বারবার বলেছি এটা নন নেগোশিয়েবল, কিন্তু 47-কে মানে পাকিস্তান আন্দোলন আর পাকিস্তান রাষ্ট্র এক জিনিস না। পরের পাকিস্তান রাষ্ট্র যেমনই হোক, পাকিস্তান আন্দোলন তো এইখানকার এই অঞ্চলে মানুষই করেছে, এবং যাদের এই যে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, তারা কিন্তু এই আন্দোলনের অংশ, এবং তারা মৃত্যুর আগ দিন পর্যন্ত বলেন নাই যে আমরা আন্দোলন করে ভুল করেছিলাম। পরের পাকিস্তান রাষ্ট্রটা অন্যরকম হয়েছে, সেটা অন্য বিষয়। আমি বলবো যে 47 না হলে আপনার আজকে কাশ্মীরের মতো অবস্থা হতো,
যদি আমরা অখণ্ড ভারতের অংশ হতাম তাহলে এই কাশ্মীর আজকে যেই সমস্যাটা পড়েছে আমাদেরকে একই অবস্থায় পড়তে হতো। এই কারণেই 71 যেমন নন নেগোশিয়েবল, 47 আমাদের ইতিহাসের অংশ, এটাকে মেনে নিতে হবে, এবং 24 হচ্ছে এইগুলো ধারাবাহিকতায় ঘটেছে, তার যে ঐতিহাসিক প্রতিশ্রুতিগুলো ছিল যেগুলো বাস্তবায়ন হয়নি সেগুলো 24 বাস্তবায়ন করবে, এটা হচ্ছে আমাদের মোটা দাগে বক্তব্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ হঠাৎ খারাপ হওয়াটা খুব রহস্যজনক। আমরা দেখেছি যে এইটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায়, এবং মব যে ব্যাপারটা বললেন, মব আসলে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী ধারণা একটা, মানে আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন না। এই যে দিনে দুপুরে চাঁদাবাজি হচ্ছে, দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, এগুলো আমি মনে করি না যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এই সক্ষমতা নাই তাদেরকে ধরার, তারা চাইলে এটা ধরতে পারবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কেন ধরছে না, বা কেন এই ঘটনাগুলো ঘটতে পারছে, কেন খুন খারাপিগুলো হচ্ছে টানা, এবং যে খুনগুলো হয়েছে, যে হত্যাকাণ্ডগুলো, বাড্ডাতেও একটা খুন খারাপি হলো, এগুলো একটা দুইটারও যদি স্বরূপ উদ্ঘাটন করা যায় যে এগুলোর পেছনে এই কারণ, এবং শাস্তি যদি নিশ্চিত করা যায় তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না। কিন্তু সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে শিথিলতা দেখতে পাওয়া যাচ্ছে। আবার পরিস্থিতি এমন যে মানে আইন শৃঙ্খলা বাহিনীরও অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, সেগুলো কাটানোর জন্য রিফর্মের কথাটা এসছে। এই কারণে পুলিশ রিফর্মটাকে আমরা বারবার গুরুত্ব দিয়েছি যে 1 নম্বর রিফর্ম, এবং এর জন্য আপনাকে পরের নির্বাচিত সরকার, গণপরিষদ ইত্যাদির জন্য অপেক্ষা করার দরকার নেই, এটা এখনই করা সম্ভব। 2007 সালেও যখন 1/11 সরকার ছিল, পুলিশ রিফর্ম তো হচ্ছে না, আমরা যতদূর জানি বা যতটুকু দেখেছি। এটা তো একটা খুব অ্যালার্মিং ব্যাপার যে পুলিশ রিফর্ম হবে না, মানে পুলিশ রিফর্ম যদি না হয়, কারণ পুলিশ কি আগের মতো অবস্থায় থাকবে? শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পরে সাথে সাথে পুলিশ ব্যবস্থাটাকে রিস্টোর করা গেছে, কারণ তাদের একটা স্বাধীন পুলিশ কমিশন ছিল। আমাদের এখানে স্বাধীন পুলিশ কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে দিতে চায় না, এটা খুব অ্যালার্মিং। এখন এইটা এখনো আমার ধারণা অনেক ইস্যুর মধ্যে, মানে বাংলাদেশের যারা রিফর্ম যারা চাচ্ছে, যে জনগণের যে অংশ, তারা এখনো খেয়াল করতে পারছে না যে পুলিশ রিফর্মের একটা বাধা দেওয়া হচ্ছে ভেতর থেকে। এটা যখন তারা জানবে, আমার মনে হয় এটা নিয়েও প্রতিক্রিয়া তৈরি হবে। আজিজ ভাই, আপনি কি বলতে চান আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সংস্কার? এখানে তুষারের সাথে আমি একমত হয়েই বলতেছি, কিছু যোগ করি যে শিথিলতা। ধরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে বেরিয়ে গেল, সে তো হত্যা মামলার আসামিও ছিল। 3 ঘন্টা 5 মিনিট ভিআইপি লাউঞ্জে ছিল, ওখানে সব গোয়েন্দা সংস্থা আছে, ইমিগ্রেশন আছে, সবাই আছে। আব্দুল হামিদকে চেনে না এটা বললে তো হবে না। কিন্তু সেটির সঙ্গে শুধু একা পুলিশ কেন, অন্যান্য বাহিনী বা আমি বলছি, সবাই তো, আমি ওইটাই বলছি, সবাই ছিল, তার ভিতর দিয়ে ভেদ করে গেল। অর্থাৎ এখানে তাকে বেরোনোর সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু যখন বিতর্ক শুরু হয়েছে তখন 4টে পুলিশ কিন্তু চাকরি গেছে। জি, তো পুলিশ তো ট্রমাটাইজ হয়েছে যে আমি ভালো কাজ করতে গেলেও তো বিপদ, আমার নির্দোষ, ওখানে ছিলাম তো আমার চাকরি গেল। এই কারণে পুলিশ ইচ্ছে করলে পারে। এখন হলো পুলিশের শক্তি তো কিছু কমছে, এই কারণেই যে ধরেন এই যে মামলা, সেই ফ্যাসিস্ট সরকারের সময় একজন হত্যা হয়েছে, 500 জন গায়েবী মামলা, চাঁদা তোলো, হ্যাঁ, এখনো হয়েছে না। আমি দেখছি যে আইন উপদেষ্টা বারবার বলছে যে এইসব মামলা করা যাবে, কিন্তু হয়েছে তো। কারণ হচ্ছে পুলিশ মামলা নিতে বাধ্য, নাহলে সে ভয় পায় যে আমাকে ফ্যাসিস্টের দোষর, তাই আমার চাকরি নেই, অথবা আমার কিলে মেরে ফেলবো, এরকম তো ব্যাপার। এই জন্যে পরিস্থিতিটা একটা সুস্থ পরিস্থিতি আনতে হবে। ধরেন আমি বলি যে যখন ডিসি পদায়ন হয়, হ্যাঁ, তখন কিন্তু আমি নিজে, আপনি সার্চ করে দেবেন, 7 দিন পরেই সচিবালয় সার্ভে অনুসন্ধান করে বণিক বার্তায় রিপোর্ট ছাপা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছে 95% প্রশাসন ক্যাডারের লোক ফ্যাসিস্টের দোষর। এই রিপোর্টটা যাতে সরকারের কাছে পৌঁছে, আমি কিন্তু একজনকে দিয়ে দিছিলাম। রিপোর্টটা যদি না, এটা পত্রিকায় এসে দেখার কথা, তবু আমি দিছি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ডিসি পদায়ন করছে সবটা প্রশাসন ক্যাডারের, আর এর বাইরে 25টা ক্যাডার আছে। আপনি বলেন তো দেখি, নূতন যদি একটা অভ্যুত্থান ঘটে একটা সরকার যেখানে প্রশাসন নিয়ন্ত্রণে নাই, ফ্যাসিস্টের দোষর, পুলিশ সবই তো অধিকাংশ ফ্যাসিস্টের, সবই বলা যায়, এটা বাই ফোর্স হোক আর বাধ্য হোক ছিল তো, আপনি আর 25টা ক্যাডার থেকে লোক নিতেন, এটা তো ডিসি হতে তো আইনস্টাইন হতে হয় না। হ্যাঁ, আপনি 7 দিনের ওই সাভার ইউনিভার্সিটির পাশে, জাহাঙ্গীর ইউনিভার্সিটির পাশে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলেই তো ডিসি পারতেন, বা পারলেন না। আপনি ডিসি পদায়ন করে দিলেন, পদায়ন নিয়েও কত কেলেঙ্কারি, টাকা পয়সার পদায়ন করার পরে কিন্তু এই ফ্যাসিস্টের দোষর, এই পারে না, এর উড্ড করে, এর চাকরি খায়, এগুলি করছে পুলিশ। এখন পর্যন্ত এই কয়েকদিন আগেও একটা এসপিকে চাকরি খাইছে। তো তাহলে তো এটা তো আমার বক্তব্য হচ্ছে, প্রথম যে কাজটা করা হচ্ছিল
ছিল যে সরকারি চাকরিজীবীর ভিতরে দোজ হু আর ক্রিমিনাল তাদেরকে আইসোলেট করে সোজা জেলখানায় ঢুকা বিচার, হ্যাঁ, আর যারা মাঝামাঝি আছে তাদের একটা তবা তেলাপত বা কাজে লাগানোর চেষ্টা করা। আর এর ভিতরে তো নির্দোষ কিছু ছিল, তাদের আপনি সাধারণ ক্ষমতা ঘোষণায় দিতেন, তাহলে কিছু লোক তো নিরাপদ বোধ করতো। সে অর্থাৎ শুরুটা আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে এসে সরকারে ঢুকছে, হঠাৎ করে আর কারো তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, কোথার থেকে শুরু করবে কোথার থেকে শেষ করতে হবে এখনো বোঝে না এই সরকার। সেটি সময় নিশ্চয়ই শেষ হয়ে যায়নি, সেই জায়গাটায় হয়তো আসবো আমরা হয়তো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাকে। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।